Hi everyone, again welcome back to Unfinished Curious Smile. Today, আগের ভিডিওটা আপলোড হওয়ার পর আমি যেটা ডিসাইড করেছি যে সেকেন্ড ভিডিওটা টপিক হচ্ছে ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজির গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। যদিও আমার হিস্ট্রি বা এই গ্রোথ আর ডেভেলপমেন্টের কথা যদি বলতেই হয় তাহলে ওয়ার্ল্ডেরটা আগে বলা উচিত, কিন্তু যেহেতু আমরা ইন্ডিয়ান নেমস এর সাথে ফেমিলিয়ার বেশি, তো আমার মনে হয় ইন্ডিয়ানটা যদি আমি ডিসকাস আগে করি, দেন আমার এর পরে যে ভিডিওটা আসতে চলেছে সেটা আমি ওয়ার্ল্ড অ্যানথ্রোপোলজির ডেভেলপমেন্ট হিস্ট্রির উপরে করব। তো ফার্স্টে ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজি গ্রোথ আর ডেভেলপমেন্ট প্রথমেই যদি আমি বলি তাহলে বলতে গেলে বলতে হবে যে অ্যানথ্রোপোলজি তো একটা ইয়াং ডিসিপ্লিন যেটা ইন্ডিয়াতে এসেছে, এবং ফেমাস কিছু কিছু অ্যানথ্রোপোলজিস্ট বা ফেমাস কিছু পার্সোনালিটি যারা কিনা এই চেঞ্জেস গুলো আনতে হেল্প করেছে আর ইন্ডিয়ান সোসাইটি আর কালচারকে এই সাবজেক্টের মাধ্যমে ডেভেলপমেন্টের হাতে বা করতে শুরু করেছিলেন। প্রথমত ডিএন মাজুমদার, যিনি কিনা ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজি ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, যেটা কিনা ইনগরেশন করা হয়েছে বাই উইলিয়াম জোন্স ইন 1774-এ, তার হাত ধরে একটা নোটেবল চেঞ্জ আমরা দেখতে পাই, যেটা এশিয়াটিক সোসাইটি তৈরি হওয়ার পর থেকে দেখা যায়। আহ তারপরে যদি দেখি, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে ডেভেলপমেন্ট শুরু করে। এশিয়াটিক সোসাইটির হাত ধরে বিভিন্ন এসএস এবং অ্যানথ্রোপোলজিক্যাল অ্যান্টিকুইটিস, অ্যান্টিকুইরিয়ান ইন্টারেস্ট যেমন জার্নালস, গ্যাজেটার্স, গভর্নমেন্ট অফিসিয়ালস অ্যান্ড মিশনারিজ, যারা বেসিক্যালি যাদের কোনো একাডেমিক ইন্টারেস্ট ছিল না, কিন্তু তারা ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটরদের হাত ধরে আহ কিছু কিছু জিনিসপত্র এরা পাবলিশ করতে শুরু করে। এবার এরকম বেশ কয়েক বছর চলার পর 19th সেঞ্চুরিতে যখন অ্যাডমিনিস্ট্রেটরস আর মিশনারিজ ইন্ডিয়ান মানে ভেরিয়াস পার্ট থেকে ওয়ার্ল্ডের যারা আসতে শুরু করলো, এবং তারা ইন্টারেস্টেড হলো, রাদার আসার থেকে তারা ইন্টারেস্টেড হলো ইন্ডিয়া সম্পর্কে জানা এবং ইন্ডিয়ার মানুষদের সম্পর্কে জানার বিষয়। ট্রেন্ড ব্রিটিশ পার্সোনাল যাদের নাম আর কি ভেরি প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায়, তারা হচ্ছেন রিজলি, ডেলটন, থার্স্টন, ওমেলি, রাসেল। ডিফারেন্ট পার্ট অফ দ্য ইন্ডিয়াতে তারা যায় এবং ভেরিয়াস ট্রাইবস কাস্টের উপরে জিনিসপত্র তারা লেখেন এবং রিসার্চ করেন। লেটার পার্টে যদি ব্রিটিশ অ্যানথ্রোপোলজিস্টদের নাম যদি বলতে হয় তাহলে ডব্লিউ.এইচ.আর. রিভার, সেলিগম্যান, র্যাডক্লিফ ব্রাউন, যারা কিনা ইন্ডিয়ার নেটিভ পিপলের উপর কাজ করেছেন, যাদের কন্ট্রিবিউশনস ইমেন্স বলতে গেলে। এছাড়া ফিউ মিশনারিজ যেমন বোর্ডিং, হফম্যান, তারাও কিছু বেসিক প্রিলিমিনারি কনসেপশনস অ্যাবাউট দ্য পিপল হু রিসাইডস ইন ইন্ডিয়া আর তাদের যে লাইফস্টাইল, কালচার, এগুলো সম্পর্কে একটা ধারণা দেয়। এবার ডেভেলপমেন্ট অফ, এটা একটা ইন্ট্রোডাকশন মতো যদি আমি বলি, তাহলে এরপরে যদি আমি ডেভেলপমেন্ট অফ অ্যানথ্রোপোলজি দেখি ইন ইন্ডিয়াতে, ইউজুয়ালি এটাকে চারটে ফেজে ভাগ করা হয়ে থাকে, ডিভাইড করা হয়ে থাকে। যেমন ফর্মেটিভ ফেজ, কনস্ট্রাকটিভ ফেজ, অ্যানালিটিক্যাল ফেজ অ্যান্ড ইভ্যালুয়েটিভ ফেজ। ফর্মেটিভ ফেজ যদি দেখি, তাহলে ফর্মেটিভ ফেজটা বেসিক্যালি শুরু হয় হচ্ছে এশিয়াটিক সোসাইটি ডেভেলপমেন্ট থেকে, যেটা কিনা এশিয়াটিক সোসাইটি ডেভেলপমেন্ট হয়েছিল 1774-এ। তারপরে ধীরে ধীরে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটর, মিশনারিজ, ট্রাভেলার্স অ্যান্ড আদার রাইটার্স, যারা কিনা get the scope to publish
collected information on tribal culture and rural life. এটা শুধুই নয়, এছাড়া নাম্বার অফ জার্নালস আস্তে আস্তে তৈরি হতে শুরু করলো, যেমন ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজি ইন 1872, তারপরে জার্নাল অফ বিহার অ্যান্ড ওড়িশা রিসার্চ যেটা কিনা তৈরি হয়েছে 1915-এ, ম্যান ইন ইন্ডিয়া ইন 1921, এরকম করে মানে সিরিজ অফ ডিস্ট্রিক্ট গ্যাজেটার্স হ্যান্ডবুক তৈরি হতে শুরু করলো। এছাড়া এথনোগ্রাফিক নোটস, যেগুলো কিনা ট্রাইব আর কাস্টের উপর, মোনোগ্রাফস তৈরি করা হলো। এবং মানে যদি ফরম্যাটিভ ফেজের যদি গ্রাউন্ড স্টোন যদি আমি বলে থাকি, তাহলে প্রথমেই বলতে হবে যে এথনোগ্রাফিক স্টাডি, মানে এথনোগ্রাফিক্যাল ম্যাপিং সেই সময় আর কি মানে মেন লক্ষ্য ছিল ফরম্যাটিভ ফেজের আর কি ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিতে। অ্যাডমিনিস্ট্রেটর যারা এর মধ্যে কন্ট্রিবিউট করেছিল তারা হচ্ছে ক্যাম্পেল, লোথাম, রিজলি, যারা এথনোগ্রাফির উপরে কাজ করে, এবং তাদের বেসিক্যালি ইন্সপিরেশন যদি বলা হয়ে থাকে, তাহলে ইন্সপিরেশন অ্যানথ্রোপোলজিস্ট যারা ব্রিটিশ অ্যানথ্রোপোলজিস্ট, যেমন WH.R. রিভারের যেমন ওয়ার্ক অন টোডা ট্রাইবের উপর নীলগিরিতে, PRT গার্ডেন যিনি কিনা মনোগ্রাফ লিখেছেন খাসির উপরে, JP হিলস লোথাদের উপরে, লোথা নাগাস, এবং এছাড়া ইন্ডিয়ান স্কলার যদি বলি তাহলে এলে অনন্তা কৃষ্ণন আইয়ার, SC রয়, যারা ট্রিমেন্ডাস ওয়ার্ক করেছে। SC রয় হচ্ছে মানে মানে তার ইনফ্লুয়েন্স অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে মানে মানে এক্সট্রা অর্ডিনারি যাকে বলা হয়। যদিও তিনি বাই প্রফেশন একজন ব্যারিস্টার ছিলেন, বাট স্টিল যখন তিনি ওই ছোটনাগপুর এরিয়াতে পোস্টেড ছিলেন, বিভিন্ন ছোটনাগপুর এরিয়ার যে ট্রাইব তাদের উপরে কাজ করেছে। He was the first Indian who was able to put Indian anthropology on the world map. His contributions are extraordinary. তো বেসিক্যালি উনি যে যে ট্রাইবসদের উপরে মনোগ্রাফ উনি লিখেছেন, সেটা হচ্ছে মুন্ডা, ওরাও, হো, খরিয়া, ফেমাস অনেক বুকস আছে। SC রয়ের ব্যাপারে আবার পরে একটা ভিডিও আসবে যেখানে আমি পুরো SC রয়কেই কভার করব এবং SC রয় সম্পর্কে ডিটেলে একটা ভিডিও বানাবো। নেক্সট স্লাইডে যাই। এবারে আসছে কনস্ট্রাকটিভ পিরিয়ড। এই কনস্ট্রাকটিভ পিরিয়ডটা ঠিক আসছে হচ্ছে ফরম্যাটিভ পিরিয়ডের পরেই। কনস্ট্রাকটিভ পিরিয়ডটা শুরু হচ্ছে 1920 থেকে, যেটা চলছে আপ টু 1949। এর আগে ফরম্যাটিভ ফেজ হয়েছে 1774, অর্থাৎ এশিয়াটিক সোসাইটির শুরু থেকে 1919 পর্যন্ত। কনস্ট্রাকটিভ পিরিয়ডে মানে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফরম্যাটিভ পিরিয়ডে ইউজুয়ালি এথনোগ্রাফি স্টাডির উপরে একটা কাজ হচ্ছিল, এবং কনস্ট্রাকটিভ পিরিয়ডে এসে দেখা যাচ্ছে যে সাবজেক্ট আস্তে আস্তে ছড়ানোর, মানে কিভাবে ডিসপারশন হচ্ছে সেটার উপরে একটা প্রবণতা, অর্থাৎ মানে এই সাবজেক্টটাকে কিভাবে আরো পৌঁছে দেওয়া যায় অন্য লোকের কাছে, তার জন্য আমাদের সাবজেক্টটাকে জানতে হবে। জানতে হলে আমাদেরকে পড়াশোনা করতে হবে। তাই জন্য কি হচ্ছে, ইউনিভার্সিটিজ খোলা শুরু করলো। ফার্স্টে যে ইউনিভার্সিটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে 1918-এ ফার্স্ট অ্যানথ্রোপোলজি শুরু হলো, যেটা কিনা তখন একটা সাবসিডারি সাবজেক্ট হিসাবে চলতো। 2 বছর পরে 1920 সালে 1920-তে একটা ইন্ডিপেন্ডেন্ট ডিপার্টমেন্ট অ্যানথ্রোপোলজি এস্টাবলিশ হলো, এবং আস্তে আস্তে এটা একটা গ্রেট অ্যাচিভমেন্টের দিকে পৌঁছায়। সেই সময় KP চট্টোপাধ্যায় was the first professor in anthropology in Calcutta University, যিনি কিনা একজন ট্রেন্ড anthropologist from Cambridge by famous personalities like WH.R. River, AC Haddon. এর পরে যেটা আমরা দেখছি, RP Chandra became the first lecturer. হি মানে তারও কন্ট্রিবিউশন অ্যানথ্রোপোলজি জগতে অনেক, যেমন ব্র্যাকিসেফালাইজেশন ইন ইস্টার্ন ইন্ডিয়ার উপর তিনি যে কাজটা করেছেন সেটা অনেক ফেমাস। এছাড়া আস্তে আস্তে যখন এই অ্যানথ্রোপোলজির পড়া শুরু হলো, তো সেই সময় যে সমস্ত অ্যানথ্রোপোলজিস্টরা বা ফার্স্ট জেনারেশন অ্যানথ্রোপোলজিস্ট যাদের বলা হয়ে থাকে,
যারা সিইউ থেকে পড়তো, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, তারা হচ্ছে এম.কে বোস, ডি.এন মজুমদার, ভি.এস গুহ, এস.এস সরকার, এদের কন্ট্রিবিউশন তো মানে আলাদাই। এই প্রত্যেকজনের উপরে আলাদা আলাদা টপিকের উপর ভিডিও হবে। আহ তো আবার যদি স্লাইডে ফেরত আসে তাহলে বলবো ডিপার্টমেন্ট অফ, এরপরে আস্তে আস্তে ক্যালকাটা ইউনিভার্সিটি ডেভেলপমেন্টের পর বিভিন্ন অন্যান্য স্টেটে ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজি শুরু হয়, যেটা কিনা দিল্লিতে শুরু হয় 1947-এ, লখনৌতে শুরু হয় 1950-তে, গুয়াহাটিতে 1952। সালগুলো খুব ইম্পর্টেন্ট, মনে রাখা উচিত, এবং এগুলো থেকে অনেক সময় প্রশ্ন আসে। হোয়াট এভার, এবারে যদি বলতে হয় তাহলে আস্তে আস্তে বলতে হবে যে অ্যানালিটিক্যাল পিরিয়ডে যাওয়ার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে কনস্ট্রাকটিভ পিরিয়ডটা, যেখানে যেখানে কিনা শেষের দিকে অর্থাৎ 1945 এর টাইমে দেখতে পাওয়া যাচ্ছে যে ফুল ফ্লেজেড রিসার্চ ইনস্টিটিউশন তৈরি হওয়া শুরু করেছে। যেমন অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি হলো বি.এস গুহর হাত থেকে। বি.এস গুহ যে ফার্স্ট জেনারেশন অ্যানথ্রোপোলজিস্ট, সিইউতে পড়তো, তিনি একটা রিমার্কেবল চেঞ্জ আনলো। তিনি এই রিসার্চ ইনস্টিটিউশন তৈরি করলো, আহ এবং যার ফলে আর কি অনেক প্রফেশনাল অ্যানথ্রোপোলজিস্টদের এমপ্লয়মেন্ট তৈরি হলো। তার মানে কনস্ট্রাকটিভ পিরিয়ডে কিভাবে একটা মানে তৈরি হচ্ছে, পড়াশোনা শুরু হচ্ছে এবং তার এমপ্লয়মেন্ট কিভাবে হচ্ছে, এইরকম যে একটা ডিসপারশন তৈরি হচ্ছে সেটা দেখতে পাওয়া যায়। অ্যানালিটিক্যাল পিরিয়ডটা বেসিক্যালি হচ্ছে যেটা কিনা আহ যেখানে কিনা মানে এক্সপোজার হচ্ছে বিভিন্ন আদার ওয়ার্ল্ডের অ্যানথ্রোপোলজিস্টদের সাথে, তাদের সাথে, যেমন ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিস্টদের আমেরিকান অ্যানথ্রোপোলজিস্টদের সাথে আফটার ওয়ার্ল্ড ওয়ার 2, যেহেতু 1950 থেকে শুরু হচ্ছে, তো ওয়ার্ল্ড ওয়ার 2 তখন ওভার হয়ে গেছে। তো সেই সময় দাঁড়িয়ে এই যে এক্সপোজারটা হচ্ছে, এর ফলে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়াস তৈরি হওয়া শুরু করলো। তো আমেরিকান অ্যানথ্রোপোলজিস্ট বলতে গেলে আমেরিকান অ্যানথ্রোপোলজিস্ট যেমন মরিস অলফলার, যেমন কার্লিন ইউনিভার্সিটি, অস্কার লুইস ইউনিভার্সিটি অফ ইলোরাস, তারপর হচ্ছে ডেভিড মেন্ডেলবাম যে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, এবং এছাড়া আরো বিভিন্ন রিসার্চার স্কলার্স যারা কিনা আরো মানে অ্যানালিটিক্যাল পিরিয়ডে এক্সট্রিমলি তাদের কন্ট্রিবিউশন দেখতে পাওয়া যায়। এই বেসিক্যালি আমেরিকান অ্যানথ্রোপোলজিস্টদের তিনটে অবজেক্টিভ ছিল, যেটা কিনা দে ওয়ান্টেড টু মেক আ সিস্টেমেটিক স্টাডি অফ ইন্ডিয়ান ভিলেজ ফর টেস্টিং দেয়ার ওন হাইপোথিসিস। তাদের যেহেতু তারা ট্রাভেলার মিশনারিজদের কাছ থেকে যে সেকেন্ডারি টাইপের ডেটা পত্র বা আর্মচেয়ার অ্যানথ্রোপোলজিস্ট যারা ছিল, মানে আর্মচেয়ার অ্যানথ্রোপোলজিস্ট টার্মিনোলজিটা যখন আমি ইউজ করলাম, তাহলে আমি বলি আর্মচেয়ার অ্যানথ্রোপোলজিস্ট বেসিক্যালি কি, যারা বেসিক্যালি আহ তখনকার সময় এত ফ্রিকুয়েন্টলি কোনো জায়গা ট্রাভেল করা পসিবল হতো না। তো ফলে কি হতো, ট্রাভেলার মিশনারিজ যারা ছিল তারা ট্রাভেল করতো এবং তারা যে সমস্ত ডেটাগুলো দিত, সেই ডেটার থেকে একটা সেকেন্ডারি ডেটার ইন্টারপ্রিটেশন করা হতো। যারা করতো, যে সমস্ত অ্যানথ্রোপোলজিস্টরা এগুলো করে থাকতো, তাদেরকেই বলা হয়ে থাকে যে আর্মচেয়ার অ্যানথ্রোপোলজিস্ট। কিন্তু আফটার সাম পয়েন্ট দেখা যাবে যে এই সেকেন্ডারি ডেটার উপর কতটা রিলাই করা যাবে। একটা অ্যানথ্রোপোলজিস্টের তার নিজস্ব একটা পার্সপেক্টিভ থাকে, সেই পার্সপেক্টিভটা মানে আমরা যেটা মেরিনোভস্কি মানে থেকে আমরা জেনে এসেছি যে একটা ফিল্ডে যেতে, পার্টিসিপেন্ট অবজারভেশন করতে, তার যে মানে গুরুত্বটা, সেইগুলো তো একজন যারা আর্মচেয়ার অ্যানথ্রোপোলজিস্ট মানে ইবি টাইলর, আহ তারপরে জেমস ফ্রেজার, যিনি কিনা গোল্ডেন বাফ লিখেছে, ম্যাজিকের উপর যার আর কি কাজ আছে। গোল্ডেন বাফ বেসিক্যালি কিন্তু একটা সেকেন্ডারি ডেটার উপরে কাজ করা, মানে ওটা কিন্তু ফিল্ডে গিয়ে কালেকশন করা নয়, ওটা বেসিক্যালি এটার উপরে দাঁড়িয়ে আছে। তো এরা মনে করলো তাদের হাইপোথিসিস গুলোকে
ইন্ডিয়ান ভিলেজের গিয়ে কতটা সেটাকে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে বা সেটা থেকে কতটা কনক্লুশন ড্র করা যাচ্ছে, তাই জন্য সিস্টেমেটিক একটা স্টাডি করা দরকার। এবং they try to refine their already established anthropological framework. They urge to assist the community development program in Indian village. এবং ইন্ডিয়ান ভিলেজের কিভাবে ডেভেলপমেন্ট প্রোগ্রাম গুলোকে কন্ডাক্ট করা যায় এবং একটা ভালো ডেভেলপমেন্টাল কমিউনিটি কিভাবে একটা প্রোগ্রাম বা এগুলোর একটা বেটার একটা আউটলুক বা বেটার পার্সপেক্টিভ দেওয়া যেতে পারে, সেইটার সম্পর্কে তারা কাজ করা শুরু করলো। আস্তে আস্তে ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিস্ট যারা অ্যানালিটিক্যাল পিরিয়ডে কাজ করা শুরু করলো, যেমন ডিএন মাজুমদার, এম.এন. শ্রীনিবাস, এস.সি. দুবে, যাদের কন্ট্রিবিউশন ভিলেজ স্টাডিজ এর ক্ষেত্রে ইমেন্স। এছাড়া রবার্ট রেডফিল্ডের গ্রেট অ্যান্ড লিটল ট্র্যাডিশন, তারপরে হচ্ছে আন্দ্রেও বেটেলের স্টাডি অন কাস্ট অ্যান্ড স্ট্র্যাটিফিকেশন ইন তামিলনাড়ু, এম.এন. শ্রীনিবাসের কনসেপ্ট অফ সেন্সিটাইজেশন, ওয়েস্টার্নাইজেশন, প্রত্যেকটা আস্তে আস্তে ইন্ডিয়ান ভিলেজকে ওয়ার্ল্ড এর দরবারে তুলে ধরে এই কনসেপ্ট গুলোর মাধ্যমে। বেসিক্যালি যারা ইন্ডিয়ান স্কলার, তাদের ক্ষেত্রে এই সোসাইটি গুলো স্টাডি করা রিলেটিভলি ইজিয়ার হয়ে যায়, কারণ তারা এই এরিয়া গুলো থেকে ফেমিলিয়ার বেশি। তো আস্তে আস্তে অ্যানালিটিক্যাল পিরিয়ডে এই চেঞ্জেস গুলো আসতে দেখতে পাওয়া যায়। এস.সি. দুবে, যিনি কিনা ইন্ডিয়ান সিভিলাইজেশনকে ছটা মানে ভাগে ভাগ করে। একটা হচ্ছে ক্লাসিক্যাল, ন্যাশনাল, রিলিজিয়ান, লোকাল, ওয়েস্টার্ন, সাব কালচারাল। এগুলো সম্পর্কে ডিটেলে পরে জানা যাবে। এছাড়া ইরাবাতি কার্ভে, যিনি একজন ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিস্ট, ফার্স্ট উইমেন ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিস্ট, যিনি কিনা ডিকেন কলেজে ছিলেন, এবং তিনি যেভাবে আর কি এই স্টেজটাকে ভাগ করেন, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল, লিঙ্গুইস্টিক, কালচারাল, স্ট্রাকচারাল। ফোকলোর স্টাডি, এরপরে আস্তে আস্তে এই যে মানে প্রথমে আমরা যেমন দেখলাম এথনোগ্রাফিক স্টাডি হতো শুধুমাত্র ট্রাইবের উপরে, আস্তে আস্তে কাস্টের উপরে। তারপরে আমরা কনস্ট্রাকটিভ পিরিয়ডে দেখলাম যে কিভাবে ডিস্ট্রিবিউশন তৈরি হলো, কিভাবে ছড়িয়ে যাচ্ছে সাবজেক্টটা। তারপরে অ্যানালিটিক্যাল পিরিয়ডে আমরা এসে দেখছি যে ট্রাইবাল স্টাডির উপরে শুধুমাত্র অ্যানথ্রোপোলজিস্টরা থেমে থাকলো না, আমেরিকান অ্যানথ্রোপোলজিস্টদের হাত ধরে তারা ভিলেজ স্টাডি করা শুরু করলো, এবং ভিলেজ স্টাডি থেকে যখন ভিলেজে যাচ্ছে তখন তারপরে যেটা শুরু হলো ফোকলোর স্টাডিজ করা। ফোকলোর স্টাডিজ বেসিক্যালি, ফোকলোর হচ্ছে যে সমস্ত গল্প বা যে সমস্ত স্টোরিজ যেগুলো একদম মানে ভিলেজার্সদের কাছ থেকে আহ, উম, তারা গিয়ে কালেক্ট করা শুরু করলো, এবং তার মাধ্যমে তারা একটা শিফট আনতে শুরু করলো মডার্ন অ্যানথ্রোপোলজিতে। ফোকলোর স্টাডিজ এর উপর যেমন এলপি বিদ্যার্থী কাজ করেছেন, আর এন সরকার, প্রফেসর ডিএন মজুমদার, এম.এন. শ্রীনিবাস। এলপি বিদ্যার্থী যেমন সেক্রেট কমপ্লেক্স এর উপর কাজ করেছেন, নেচার ম্যান স্পিরিট কমপ্লেক্স, যেটা কিনা মেলার ট্রাইবস এর উপরে। আর এম সরকারের তো শুধুমাত্র ফোকলোরস নয়, উনি বেসিক্যালি বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজিতে ওনার প্রচুর কন্ট্রিবিউশন আছে। ডিএন মজুমদার এর কন্ট্রিবিউশন তো প্রচুর। এম.এন. শ্রীনিবাস, যিনি কিনা ইন্ডিয়ার কাস্ট স্ট্র্যাটিফিকেশন এর উপরে বেশি ফোকাস করেছেন। নেক্সট স্লাইডে দেখবো এভলিউটিভ ফোর্স, যেটা কিনা শেষের দিকে মানে 1990 থেকে যেটা শুরু হচ্ছে একটু and এখনো চলছে কন্টিনিউ। এখানে দেখা গেল যে এই যে প্রত্যেকটা চেঞ্জেস এলো, এবং এখানে বলা হচ্ছে যে কি করা হচ্ছে, মানে ভিলেজকে অ্যাজ আ হোল স্টাডি করা হচ্ছে। মানে একটা ভিলেজকে শুধুমাত্র আহ যেহেতু আমরা অ্যানথ্রোপোলজিকে একটা হোলিস্টিক স্টাডি হিসেবে ধরি, তো অতএব যদি একটা ভিলেজকে স্টাডি করা যায় শুধুমাত্র একটা অ্যাসপেক্টে নয়, ভিলেজকে অ্যাজ আ হোলিস্টিক স্টাডি করতে গেলে বিভিন্ন অ্যাসপেক্টে, মানে একজন অ্যানথ্রোপোলজিস্ট একটা ভিলেজে যাবে, গিয়ে শুধুমাত্র ভিলেজ মানুষের
হেলথ সম্পর্কে জানবে না, তার ফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট সম্পর্কে জানবে না, শুধু সে নিউট্রিশনকেও সিমিলারলি প্রাধান্য দেবে, ইকোনমি দেখবে, ফুড কিভাবে খাচ্ছে, তার সোশিও কালচারাল লাইফ কিভাবে ইম্প্যাক্ট করছে, তার অকুপেশন কি, তার পলিটিক্যাল স্ট্রাকচার কি, ভেরিয়াস অ্যাসপেক্টে কাজ করছে। তো এই ভেরিয়াস অ্যাসপেক্টে কাজ করে মানে হলিস্টিক স্টাডি করে থাকে। হলিস্টিক স্টাডির মেইন যে ক্রাইটেরিয়া গুলো থাকে, যে টাইম অ্যান্ড স্পেসের রেসপেক্টে যে চেঞ্জেস গুলো দেখে, এভলিউশনারি এবং হলিস্টিক চেঞ্জেস প্রত্যেকটা স্টেজে। সেকেন্ড পয়েন্টে যেমন টু নোট দ্য চেঞ্জ অফ দোজ ইউনিট, মানে ইউনিট ফলোয়িং দ্য ইনট্রুশন অফ ফ্যাক্টরস ফ্রম আউটসাইড। আস্তে আস্তে ওই এটিকেমিক অ্যাপ্রোচ যেটা আছে সেটার ইমপ্লিমেন্টেশন শুরু হয়, এবং মাইনিউট স্টাডি উইদিন দ্য কমপ্লেক্স সোসাইটি ইটসেলফ। এক একটা সোসাইটিকে, যেমন আমি ফার্স্ট পয়েন্টটা ইলাবোরেট করলাম, থার্ড পয়েন্টটাও খানিকটা একই, প্রত্যেকটা সোসাইটিকে ইন ডিটেল স্টাডি করা শুরু করে। এই হলো হচ্ছে হিউম্যান মানে অ্যানথ্রোপোলজির ফার্স্ট ভিডিওতে আমরা যেমন অ্যানথ্রোপোলজি একটা হিউম্যান স্টাডি সেটা সম্পর্কে জানলাম। সেকেন্ড ভিডিওতে আমরা জানলাম যে ইন্ডিয়াতে কিভাবে হিউম্যান মানে অ্যানথ্রোপোলজি বা হিউম্যান স্টাডিজ এর কিভাবে গ্রোথ শুরু হয়েছে এবং স্টিল কন্টিনিউইং। আশা করা যায় সাবজেক্টটা আরো ফ্রুটফুল রেজাল্ট দেবে। এর থার্ড যে আমার ভিডিওটা আসছে সেটা আমি ওয়ার্ল্ডে কিভাবে অ্যানথ্রোপোলজি ডেভেলপমেন্ট হয়েছে সেটার উপরে বানাবো, সেটাও তাড়াতাড়ি আসবে। আহ, ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ডিসক্রিপশনে আমার মেইল আইডি দেওয়া আছে, যদি কেউ ইন্টারেস্টেড হয় রিগার্ডিং অ্যানথ্রোপোলজি ক্লাস, দেন লেট মি নো। আমাকে কেউ মেইল করো, I'll get back to them for detail. I'll provide the details. Thank you.